নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। আবার এসে গেছি। আমেরিকাতে যারা থাকেন তারা, বিশেষ করে আমাদের মতো যারা ছোট জায়গায়, 90% আমেরিকা তো আসলে রুরাল আমেরিকা। তো আমরা যেখানে থাকি, এখানে তো পাবলিক ট্রান্সপোর্টও নেই আর ক্যাবও নেই, তো গাড়ির ভীষণ দরকার। মানে এখানে দুটো গাড়ি মিনিমাম থাকা উচিত, কারণ একটা গাড়ি থাকলেও যদি বাচ্চা কাচ্চা থাকে, যদি সেই গাড়ি যদি কাজ না করে, বাস হাতে ধরে যাবে। মোটামুটি হাতে লণ্ঠন ধরে যাবে। তো যাই হোক, প্রথমে যখন 2002-এ যখন এই দেশে আসি গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসাবে, তখন তো আর ট্যাঙ্কের জোর নেই। তখন ওই পুরনো গাড়ি কিনতে বাধ্য হতাম। যে লোন দেবে আর কি, যে ব্যাংক আমাদের দৈনন্দিন গাড়ির লোন দেবে তাদের থেকে নেওয়া, আর খুব ভালো করে পেছন মারতো। ওভার দ্য ইয়ার্স অনেক কিছু 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 ব্যাপার শিখেছি। এক বন্ধু হঠাৎ করে কাজকর্ম থাকলে হয় আর কি, আমাকে ফোন করে গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করলো। তো কয়েকটা কথা বললাম, বললো বাহ, তুই যেগুলো জানিস না সেগুলো একটু শেয়ার কর না, লোকের উপকার হয়। তো ঠিক করলাম আজকে এই শর্ট একটা অন্য রকমের, যে আপনি যদি আমেরিকায় থাকেন আর গাড়ি যদি কিনতে চান, তাহলে হয়তো আমার 2 সেন্ট 2 পয়সার মন্তব্য হয়তো আপনার কাজে লাগলেও লাগতে পারে। নাম্বার ওয়ান, গাড়ি যখন কিনবেন, যেটা মানে 12,000 মাইল আমেরিকার গাড়ি হচ্ছে পার ইয়ার, ওটা অ্যাভারেজ। হ্যাঁ, ওর বেশি হলে যদি 10,000 হয় তাহলে খুব ভালো। হ্যাঁ, ওই 5 বছরের গাড়ি 50,000 মাইল, তার মানে গাড়িটা ভালো। আর 5 বছরের গাড়ি যদি 60,000 মাইল, ইটস অল রাইট। কিন্তু তারপরে যদি 5 বছরের গাড়ি 60,000-এর বেশি মাইল হয়, তার মানে ওভার ড্রিভেন, তাহলে ওটা একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, গাড়ি তো একটা মেশিনারি, এটা তার বাড়ির মতো বসে থাকে না। তো আমার যেটা 2 পয়সার মন্তব্য, সেটা হচ্ছে যদি একান্তই পুরনো গাড়ি কিনতে হয়, তাহলে চেষ্টা করবেন 50 থেকে 60,000 মাইলের নিচে গাড়ি কেনার। আর ওই জাপানি গাড়ি কিনতে হবে, অনেকদিন বাঁচবে, ওইসব নিয়ে মাথা ঘামাবেন না, কারণ ওগুলোর রিসেল ভ্যালু অনেক বেশি, কিন্তু ওগুলো চায়ও অনেক বেশি দাম। আর যে কোনো গাড়ি যদি 2008-এর পরের মডেল হয়, হ্যাঁ, ওরা সমস্ত গার্ড কোম্পানিগুলো টেকনোলজি শেয়ার করে, বলে ওগুলো সব 19-20। তো চেষ্টা করবেন আমেরিকান হোক আর কোরিয়ান হোক আর জাপানিজ, যদি হয় তো তাহলে ভালোই। হ্যাঁ, যদি জাপানিজ কার যদি পান তাহলে হয়, যদি না হয় অ্যাটলিস্ট কোরিয়ান, হ্যাঁ যদি হয়, বা আর আমেরিকান গাড়িও যদি হয়, মানে সুইটনেস ডিপেন্ডস অন সুগার, আপনার বাজেটের মধ্যে। আর চেষ্টা করবেন 50,000 60,000 মাইলের মধ্যে একটা গাড়ি কেনার। আর অবশ্যই কারফ্যাক্স চেক করে নেবেন, যাতে কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড না থাকে। কারণ অ্যাক্সিডেন্ট রেকর্ড থাকলে অনেক সময় যেটা ধরা পড়ে না, সেটা হচ্ছে ইন্টারনাল প্রবলেম, মানে অ্যাক্সিডেন্টের সময় একটা গাড়ির সেক আসে তো। আর আমি কিছুদিন পেটের দায়ে মেকানিকের কার মেকানিকের কাছেও কাজ করেছি 6 মাস এর মতো। হ্যাঁ, হার্ড ওয়ার্ক, এই দেশের মতোই গল্প, সে কোনোদিন বলবো। তো যেটা জানি, অনেক সময় শকগুলো করে কি, গাড়ির ট্রান্সমিশন যদি অটোমেটিক হয় বা ইঞ্জিন হয়, ওতে একটা প্রভাব পড়ে, যেটা হয়তো ধরা পড়বে না। হ্যাঁ, বডি ওয়ার্কটা ম্যানেজ হয়ে যায়, কিন্তু চাই চেষ্টা করবেন অ্যাক্সিডেন্ট হয়েছে এমন গাড়ি থেকে দূরে থাকার। আর যত কম ওনার হবে তত ভালো। যদি সিঙ্গেল ওনার গাড়ি কিনতে পারেন তাহলে খুবই ভালো। যদি সিঙ্গেল ওনার একান্তই না হয়, টু ওনার বা 3 ওনার। আর যদি রেন্টাল কার কেনেন, কোনো অসুবিধা নেই, ওরা মেনটেন করে, কিন্তু ওটা ওভার ড্রিভেন। হ্যাঁ, এগুলো একটা অ্যানালিসিসের ব্যাপার আর কি, যে আপনি কতটা পয়সা খরচ করছেন আর কোন গাড়িটা পাচ্ছেন। তো এটা একটা কমপ্লেক্স ব্যাপার, একটা ইয়েস নো কোয়েশ্চেন করে তো আর এটা উত্তর দেওয়া যাবে না। তো আপনি যখন পুরনো গাড়ি কিনবেন, ওটা ভাববেন। আর যদি পুরনো গাড়ি নাই কিনতে চান, তাহলে হয়তো আমার নেক্সট যে কথাগুলো বলছি 2 পয়সার আপনার কাজে লাগবে। সেটা হচ্ছে নতুন গাড়ি কি করে, হ্যাঁ, অনেক পয়সা বাঁচিয়ে কিনতে হবে। দুটো ড্রব্যাক আছে। একটা হচ্ছে, প্রথম কথা, আমি যেভাবে বলি আর কি, আমি যেভাবে চলি সেটা শেয়ার করছি, যদি আপনাদের মনে হয় আর কি কাজে লাগে। সেটা হচ্ছে, আমি সবসময় বাজেট ঠিক করে নিই, আমি এই বাজেটের গাড়িটা খুঁজছি। এবার গাড়ি সবসময় আসে হচ্ছে আগের বছরের সামারে, তার মানে এই সামার চলছে এখন, এখন ধরুন তো এটা সেপ্টেম্বর মাসের শেষের দিক। তো তার মানে এই সামারে ওই মে জুন জুলাই করে 2026-এর গাড়ি চলে এসেছে। আর এটা কি করে জানবেন না, 2025-এর ডিসেম্বর এলেই দেখবেন গাড়ির ডিলার নতুন গাড়ি সেল দিচ্ছে। কেন না, 2025-এর গাড়িগুলো অলরেডি 1.5 বছর পড়ে আছে। ওরা 2024-এর সামারে এসেছিল, রাইট? আর 2026-এর গাড়ি লটে ঢুকে গেছে, এখন 2025-এর গাড়িগুলোকে বিক্রি করতে হবে। তো আমি যেটা করি সেটা হচ্ছে, 2026-এর, ধরুন আপনি যদি গাড়ি কিনতে চান, 2026-এর জানুয়ারি মাসটা যেই পড়বে, আপনি যে গাড়ি কিনতে চান, হ্যাঁ, বাজেটের মধ্যে যে গাড়ি কিনতে চান, ধরুন আমি কথা বলছি, আমাদের একটা মিনি ভ্যান আছে, আমাদের একটা 8 সিটার মিনি ভ্যান আছে, কারণ আমার 3টে বাচ্চা, আর আমরা দুজন মিলে 5 জন, মিয়া বিবি মিলে টোটাল 5 জন।
আর আমার বাগনানের বাড়ি থেকে কেউ আসে না, হয়তো 23 বছর হয়ে গেল, কিন্তু যদি আসে কোনোদিন। আর আমার ওয়াইফের বাড়ি থেকে, মানে ওয়াইফের দিক থেকে আমরা দুজনই হচ্ছে অ্যাডাল্ট, আমাদের কোনো ফ্যামিলি মেম্বার নেই এই দেশে। তো ওর আর কি বাবা মা এখনো পর্যন্ত 3বার এসেছিল, হ্যাঁ, 2015, 2016 আর 2017। ওই ক্রিসমাসের সময় ছুটি কাটাতে আসে, অসম্ভব করে, মানে ভাবতে পারবেন না। আমার তো ঝাড় জ্বলতো, শ্বশুর শাশুড়ি কিছু বলা যাবে না, হ্যাঁ, আর প্লাস বাঙালি হিন্দু, গেস্ট ইজ গড, কিন্তু আমারও ঝাড় জ্বলতো আর কি। কাজ নিয়ে আসবে, ল্যাপটপ নিয়ে আসবে, এখানে বসে বসে কাজ করবে। সে যাই হোক, মানে আমার ঝাড় জ্বলতো, তবু কিছু বলতাম না। কিন্তু যেই মুহূর্তে আমার ওয়াইফের একটু ঝাড় জ্বললো বলেছিল, তারপর থেকে আর আসে না, হ্যাঁ, সে 2017। কিন্তু ওরা যখন আসতো তখন ওই বড় গাড়ি ভাড়া নিতাম, আর আমাদের ও তো এত খরচ নয় রেন্টাল, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য ওই গাড়ি বড় গাড়ি ভাড়া নেওয়া। তো তখনই একটা বড় গাড়ির কথা ভাবছিলাম আর কি। সেই সময় এই গাড়ি নিয়ে পড়াশোনা করতে গিয়ে যেই ফান্ডাগুলো মানে নিজে জেনেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, সেটা হচ্ছে, আর ইনফ্যাক্ট ওরা যখন আসতো তখন আমরা ওই যেহেতু আমাদের বাসাটা অনেক ছোটো ছিল, যখন আমার ওয়াইফের বাবা বাবা মা আসতো, হ্যাঁ, তখন ওই বাসাও ভাড়া করতে হতো। তো আমরা ঘুরতে যেতাম আর কি, ঘুরতে যেতাম যাতে সেই হিসাবে সেখানে গিয়ে একটা একটু বড় দেখে বাসা ভাড়া করলে ওদেরও চলে যায়। যে কটা দিন আমাদের ছোটো বাসায় কাটবে, একটু ঠাকুর ঠাকুর করে কাটিয়ে নেওয়া, আর ঘোরার জায়গাগুলো একটু বড় রাখলে ওদেরও থাকলো প্রাইভেসি, আমাদেরও থাকলো প্রাইভেসি, কোনো ঝামেলা নেই। কিন্তু ওই রান্না করা, এখানে ওখানে নিয়ে যাওয়া, ঘোরানো, ওইসব করতে করতে ভীষণ চলতো। যাই হোক, পুরোনো গল্পে আসি। তো আমাদের 8 সিটার যেটা গাড়িটা, আমরা প্রথমে ঠিক করলাম যে একটা সব থেকে কম পয়সায় গাড়ি কিনবো। তো আমরা 35,000-এর কাছাকাছি মিনি ভ্যান খুঁজছিলাম। তো দেখলাম তাতে মার্কেটে সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে কিয়া। ধরুন একটা এক্সাম্পল নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো কিয়া সেরোনার মিনি ভ্যানগুলো। তো আমরা 2017-তে সামারে, 2017 মার্চ এপ্রিল করে আমরা খুঁজতে শুরু করলাম 2016 আনসোল্ড কিয়া ছিল না, কাছাকাছির মধ্যে, মানে 2-3 ঘন্টার ড্রাইভের মধ্যে। তো এই ফান্ডার অসুবিধাটা কি, এতে আপনি গাড়ি সবসময় যে কালারে খুঁজছেন সেটা হয়তো পাবেন না, গাড়িটা যেটা খুঁজছেন সেটা পাবেন। তো খুঁজে খুঁজে আমরা আইডেন্টিক্যাল দুটো পেলাম, দুটো গাড়ি যেটা বিক্রি হয়নি, আনসোল্ড কার, হ্যাঁ, যেটা 2016 কিয়া সেরোনা আনসোল্ড। আর কিয়া খুঁজলাম কারণ ওটা তো কোরিয়ান, ফলে ওরা 10 বছরের ইঞ্জিনিয়ার ওয়ারেন্টি দেয়, 10 বছর, না হলে 100,000 মাইল, হ্যাঁ, যেটা কাছে সব থেকে আগে আসবে। আপনি যদি ওভার ড্রাইভ করেন তাহলে 100,000 মাইল, যদি কম গাড়ি চালান তাহলে 10 বছর পর্যন্ত বড় আর কি, মেজর ওয়ারেন্টি। আর যেমন যেটা হয় বাম্পার টু বাম্পার ওয়ারেন্টি, যেটা 5 বছর টিপিক্যালি থাকে, 5 বছর, 6 বছর বা 7 বছর। এবারে আপনার যদি কপাল ভালো হয়, তাহলে আপনি খুব কপাল ভালো হয়, তাহলে আপনি 3টে গাড়ি পাবেন ওই একই একই কনফিগারেশন, যে কিয়া সেডোনা 2016 মিনি ভ্যান 8 সিটার। এবার আমরা পেয়েছিলাম দুটো। এবার একটা হচ্ছে টেক্সাসে, আর একটা হচ্ছে ওই শ্রীপোর্ট লুজিয়ানাতে। এবারে যেটা করবেন সেটা ওই গাড়ির ডিলারশিপের কাছে আমরা যাই, যে মিথ্যে কথা বলবেন না, ওটা খুব বাজে জিনিস, ওদেরকে বলবেন। কারণ ইনফ্যাক্ট স্ট্যাটিস্টিক্স বলছি যে মানে খদ্দের আর কি, কাস্টমার, গাড়ির কাস্টমার অনেক বেশি মিথ্যে কথা বলে, সেলস পার্সন নয়, ওইটা না করাই ভালো। তো আমরা গিয়ে ওদেরকে বললাম, দেখুন আমরা এই তো আপনাদের এই গাড়িটা 2016 কিয়া সেডন, বললাম হ্যাঁ এই তো জাস্ট গত বছরের, মানে 2016, এই তো 2017 পড়েছে। আমি বললাম দেখুন, আমি যতটা জানি গাড়ি আসে আগের সামারে, সুতরাং এই গাড়িটা আপনার কাছে অলরেডি, হ্যাঁ, 1.5 বছরের বেশি পড়ে আছে, অলমোস্ট 2.5 বছর হয়ে যাবে, এই সামার হলো 2.5 বছর হয়ে যাবে। তো আপনি এই গাড়িটাকে অফকোর্স জাহাজে করে আবার কোরিয়াতে পাঠাতে পারেন, আর যদি ভালো ডিল দেন তাহলে কিন্তু আমরা কিনবো। আর আমরা খোঁজ নিয়ে দেখলাম যে আপনার কাছে একটা আছে শ্রীপোর্টে, আর একটা আছে টেক্সারখানা ডিলারশিপেরও আছে। আমরা এই দুটো ডিলারশিপেই কাছে যাবো, যে ভালো ডিল দেবে তার থেকে কিনবো। এই হচ্ছে আমাদের বক্তব্য। তো প্রথমেই একটু চমকে দেওয়া যে আমরা দর করতে আসিনি বাবু, আমরা ব্যাপারগুলো জানি, এবার আমাদের গল্প বলো। অ্যান্ড ইট চেঞ্জেস দ্য টোন। যখনই আপনি সত্যি কথাটা বলবেন, আর গাড়ির ডিলাররা নিজেদের মধ্যে কথাবার্তা বলে, সুতরাং মিথ্যে কথাটা না বলাই ভালো, কারণ সেটা ওরা তক্ষুনি যাচাই করে নেবে কি দরকার। আর ওই ডেসপারেটটা দেখাবেন না যে গাড়িটা আমাকে কিনতেই হবে। ইনফ্যাক্ট আমাদের গাড়ি কিনতেই হবে এমন কোনো ব্যাপার নেই, আমরা একটা বড় 8 সিটার খুঁজছিলাম, যাতে ওই আর কি মানে ফ্যামিলি মেম্বারগুলোকে গাড়িতে করা যায় আর কি 2017-তে। তো মানে 2015 আর 2016-তে বড় গাড়ি ভাড়া করতে হয়েছে, অনেক পয়সা বেরিয়ে গেছে জলের মতো, বাড়িও ভাড়া করতে হয়েছে, গাড়িও ভাড়া করতে হয়েছে। যখন আমার মানে ওয়াইফের বাবা মা এসেছিল ক্রিসমাসের সময় ছুটি কাটাতে আমাদের সঙ্গে, 14 দিন 15 দিন, 3 সপ্তাহ ওরকম করে আসতো। 2বারই এসেছিল, 3 নম্বর এসেছিল নতুন গাড়িতে।
তো হলো কি এতে ওদেরও মুখোশটা একটু চটকে গেল, ওরা জানে ওকে তো এতটা মুরগি করা যাবে না, আর গাড়িটা সত্যি পড়ে আছে, কি করব। তো এই করে আলটিমেট আমাদের ওই দুটো ডিলারশিপকে নিজেদের মধ্যে লেলিয়ে দিয়ে, হ্যাঁ, যে গাড়িটা ফাইনালি আমরা কিনলাম তাতে 4 মাইল মাত্র ছিল। 4 মাইল মানে ওই এই আর কি, মানে জাস্ট টেস্ট ড্রাইভের জন্য 4 মাইল। গাড়িটা 2016, কিন্তু আমরা যেহেতু কিনেছি 2017 মে মাসে, আমাদের ওয়ারেন্টি কিন্তু স্টার্ট হচ্ছে 2017 মে মাস থেকে 10 বছর, রাইট? আর বিশ্বাস করবেন না, গাড়িটা হচ্ছে মানে ওই আর্টিফিশিয়াল লেদার সিট আর প্রচুর প্রচুর ফিচার্স আছে। এমনি তো গাড়ি যা বলে তারপরে অনেক বেশি মানে আপনি হিডেন কস্ট মাথা খারাপ করে দেবে। ওই আর একটা কথা, ভালো কথা, আমরা হিডেন কস্টটা খুব ভালো করে জানি, হ্যাঁ, সেই জন্য আমরা বলি আমরা আপনাদের ট্যাক্স বুঝি না, আপনাদের টাইটেল ট্রান্সফার বুঝি না, আপনাদের স্টোরেজ ফিজ বুঝি না, আমার বোঝার দরকারও নেই। আমি এই চেকটা লিখবো, এবার আপনি ব্যাক ডেটে ক্যালকুলেট করুন গাড়ির দাম আপনি কি নেবেন। আমার টোটাল মানি ইনক্লুডিং ট্যাক্স, ইনক্লুডিং রেজিস্ট্রেশন, ইনক্লুডিং টাইটেল, ইনক্লুডিং গভর্নমেন্টের ট্রান্সফার ফিজ এটসেট্রা করে আমি এই পয়সাটা দেবো। অ্যান্ড ওরা কিছুতেই রাজি হবে না, আপনিও রাজি হবেন না, ওটা বলে নিন, না হলে নেবেন না। বলে আমরা ওই 8 সিটার কিয়া মিনি ভ্যান, হ্যাঁ, V6 ইঞ্জিন উইথ লেদার সিট অ্যান্ড রিজনেবল পাওয়ার, হ্যাঁ, পাওয়ার সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার দিস, পাওয়ার দ্যাট। দেখুন, যত বেশি গাড়িতে টেকনোলজি থাকবে তত বেশি গাড়ি পরে 5 বছর পরে ঝামেলা হওয়া বা 3 বছর পরে ঝামেলা হওয়ার চান্স বেশি থাকবে, সেটা মাথায় রাখবেন। হ্যাঁ, যারা টেকনোলজি বেশি ভালোবাসেন, আমার কোনো ঠিক আছে, আমরা আমাদের মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু গাড়িতে কাজ করে আর কি, গাড়ি কাজ করে যেটা জেনেছি যে গাড়িতে যত বেশি টেকনোলজি থাকবে তত চটকে যাওয়ার চান্স তত বেশি থাকে, মিক্সিং হয়ে যাওয়ার। যত কম টেকনোলজি থাকবে তত গাড়ি বেশি দিন বেশি স্টেবল। তবে পাওয়ার স্টিয়ারিং তো চাই, আমার তো ওরা তো গায়ে জোর নেই দেশের মতো যে পাওয়ার স্টিয়ারিং ছাড়া, বা পাওয়ার উইন্ডোজ হলে একটু সুবিধা হয়, হ্যাঁ, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডোজ, যেগুলো না থাকলেই নয়। আর বাকিগুলো কি দরকার? হ্যাঁ, নিজের ফোনটাকে একটা ফোন হোল্ডারে রেখে দিলেই হলো, অত কুল জিপিএস দিয়ে অত পয়সা খরচ করার কি দরকার? মানে অ্যাটলিস্ট যাদের ক্ষমতা আছে করবেন, আমার ক্ষমতা ছিল না। তো যাই হোক, তো আমরা আলটিমেটলি 2016 কিয়া সেরোনা, যেটা 4 মাইল মাত্র ছিল টেস্ট মাইল করা, সেটা 2017 মে মাসে সম্ভবত আমরা টোটাল পে করেছিলাম $27,500, হুইচ ইনক্লুডস এভরিথিং। উইল জাস্ট রাইট ওয়ান, মানে ওই পয়সাটার এবার কখনো বলবেন না প্রথমেই যে আপনি ফাইন্যান্স করবেন, না না, তাহলে ওরা দামটা আবার ধরে নেবে। হ্যাঁ, ফাইন্যান্স করবেন কি করবেন না, হ্যাঁ, কি যেমন 0% ফাইন্যান্স দেয় 60 মান্থ, হ্যাঁ, কিন্তু ও কি করবেন না করবেন কিছু বলার দরকার নেই, শুধু আপনি এটা বুঝিয়ে দেবেন যে আমি জানি তোমাদের গাড়িটা আগের বছরে সামারে এসেছে, এতদিন পড়ে আছে, এবার তোমরা বিক্রি করতে চাইলে করা, না হলে কোনো অসুবিধা নেই। কিপ ইট, মানে বন্ধুত্বপূর্ণ রাখবেন, ভীষণ ভদ্র রাখবেন, আর সৎ রাখবেন। মানে দুটো ডিলারের কাছে যাচ্ছেন আর বলে দেবেন যে আপনার কাছে গাড়িটা আছে, ওর কাছেও গাড়িটা আছে, যে আমাকে ভালো দেবে আমি দেবো। দেখবেন ওদের পুরো ভাষাই বদলে যাবে, আপনাকে কিভাবে ডিল করবে সেটাও বদলে যাবে। আর নতুন গাড়ির একটা সুবিধে কি, অ্যাটলিস্ট প্রথম 5 বছর কি 7 বছর বেস্ট অন দ্য কোম্পানি, আপনি তো বাম্পার টু বাম্পার ওয়ারেন্টি পাবেন, মানে যে যাই সমস্যা হোক এ হয়ে যাবে, হ্যাঁ, কখনো 3 বছর হয়, কখনো 5 বছর হয়, কখনো, হ্যাঁ। আর তারপরে যে কিয়ার মতো যদি ধরুন বড় মেজর যদি প্রবলেম হয়, ইঞ্জিন বা ট্রান্সমিশন, যাতে অনেক টাকা চলে যায়, হ্যাঁ, তখন ওই 10 years ওয়ারেন্টিটা একটু কাজে লাগে। হ্যাঁ, যে কারণে আমরা তো টয়োটা এফোর্ড করতে পারবো না, এত বেশি দাম না টয়োটা বা হন্ডা, তো আমরা ওই কিয়াই কিনেছিলাম, কোরিয়ান গাড়ি। এখন চলছে, ভালোই তো চলছে এখনো পর্যন্ত, সেই গাড়ি নেই, যেখানে যাই চলে যাচ্ছে। এই হচ্ছে আমার সস্তার গাড়ি কেনার জন্য টিপস। তো বন্ধু বললো, তুই মানে কথাগুলো অনেক উপকার হলো, তুই এগুলো জানতাম না অনেক কিছু, আমিও তো ওই এখানে ওখানে পড়ি, এখান থেকে ঠেক লিখে জানি, তো সেটাই বলছি। যদি পুরনো গাড়ি কেনেন একটা দিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরনো গাড়ি না কিনে যদি নতুন গাড়ি কেনার কথা ভাবেন, যেটা আমি সবসময় সাজেস্ট করব, কারণ এই দেশে তো 23 বছর ছাড়িয়ে 24 বছরের বেশি হলো গাড়ি, তো আলটিমেট আমরা দুটো গাড়ি নতুন করে নিলাম, কারণ গাড়ির মেকানিক একবার ছুঁড়লেই মোটামুটি হাওয়া। আমি তো গাড়ির মেকানিকের দোকানে কাজ করে দেখেছি, ওদেরও খুব বেশি আন্দাজ নেই। মানে আপনি যদি আসলে গাড়ির সমস্যাটা তো অঙ্কের সমস্যা নয় বা কেমিস্ট্রির সমস্যা নয় যে আপনি খাতা পেন নিয়ে বসলেন আর সলভ করে দিলেন। আর এই গাড়ির নিচে অয়েল চেঞ্জ করা, যেটা অনেক শিখে টিকে এখন নিজেই গাড়ির অয়েল চেঞ্জগুলো নিজেই করি, কারণ হিসেব করে দেখলাম যে জিনিসপত্রগুলো আমাকে কিনতে হবে আর কি, অটোজোন থেকে, আর ইউটিউব দেখে আর মোটামুটি একটা আন্দাজ করে সাহস নিয়ে, হ্যাঁ, টুলস ম্যাটার্স, কম্পোসার টুল দিয়ে করতে যাবে না, কম্প্রোমাইজ করতে যাবে না, রাইট টুলস দিয়ে যদি আপনি গাড়ির
এই অয়েল চেঞ্জ করেন, তাহলে মোটামুটি 4টে অয়েল চেঞ্জ করলেই আমার ইনস্ট্রুমেন্টের পয়সা উঠে আসবে। আমাদের 2টো গাড়ি আছে, ফলে 3 মাস ছাড়া এমনি অয়েল চেঞ্জ করতে হয়। প্লাস মেকানিকের কাছে গিয়ে যখন অয়েল চেঞ্জ করতাম, ইভেন সিম্পল অয়েল চেঞ্জ, হ্যাঁ, ক্যাপটাকে হয়তো জুড়ে টেনে দিয়েছে, মানে যা যা বলে ওরা উল্টোটা করে আর কি মেকানিকের কাছে। আর আপনি কিচ্ছু জানেন না, কারণ আপনাকে বলবেও না। মানে সেই দিয়ে আর কি, মানে যেখানে হ্যান্ড টাইট করার কথা সেখানে এমন জুড়ে টাইট করবে, খুলতে গিয়ে হয়তো নাটটাই চলে গেল। হ্যাঁ, তো ও খদ্দেরের ঘাড়ে পড়ে যাবে আর কি। খুলতে গিয়ে আপনি পাচ্ছেন না, মানে সামান্য অয়েল চেঞ্জ করার আগে খুলতেই পাচ্ছেন না। সে কি জ্বালা রে ভাই। আর মানে কি বলবো, মানে নিজে গাড়ির গ্যারেজে মাস 6 অ্যাপ্রেন্টিস করতে গিয়ে যা শিখেছি, মোটামুটি চক্ষু চড়ক গাছ। তো তারপরে যখন গাড়ির কেয়ার করা নিতে শুরু করলাম, কার ইঞ্জিন বিহেভস কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ আপনি সব থেকে দামি তেল ইঞ্জিন অয়েলটা ভরেন, হ্যাঁ ভরবেন, কারণ ওটা আপনি কমার্শিয়াল ওই ছেঁকে দেওয়া তেলটা ভরবেন না, যেটা সব জায়গাতে করে বেশিরভাগ। বা দামি ফিল্টার লাগাবেন। তো এখন আমি করি কি, সবচেয়ে দামি ইঞ্জিন অয়েল ফিল্টার লাগাই, এই করি, আর তাতে গাড়িটা অনেকদিন ভালো থাকে। তাই একটু মাথায় রাখবেন যে পুরনো গাড়ি যদি কিনতে হয় কিনবেন, আর পুরনো গাড়ি যদি কিনতে নাও হয় তাহলে পুরনো গাড়ির বদলে ওই নতুন গাড়ি কি করে আর কি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস নাগাদ আপনার শুরু করবেন শিকার খোঁজা। আর যে কালারে খুঁজছেন সেই কালারের হয়তো পাবেন না, চেষ্টা করবেন যদি আমাদের মতো সাউথের দিকে থাকেন, চেষ্টা করবেন ব্ল্যাক কালারের গাড়িটা না কেনার। কারণ ব্ল্যাক কালারের গাড়িতে এত গরম হয়, হয়তো কম পয়সায় পেয়ে যাবেন কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, বিশেষ করে যদি বাচ্চা থাকে, গাড়িটা ঠান্ডা করতেই মাথা খারাপ হয়ে যাবে গরমের দিনে। হ্যাঁ, তো চেষ্টা করবেন ব্ল্যাক কালারটা অ্যাভয়েড করতে। আর একটা হচ্ছে লাল রঙের গাড়িটা কিনবেন না, কারণ লাল রঙের গাড়িটা একটু ইন্স্যুরেন্স আবার বেশি হয়, কারণ লাল রঙের গাড়িটা বেশি অ্যাক্সিডেন্ট আর বেশি চুরি হয়। হ্যাঁ, এই টুকটাক ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। যাই হোক, যাদের আমার এই ভুলভাল জিনিসপত্র ভালো লাগছে, প্রায় 25 কোটি দুনিয়া জুড়িয়ে ছড়িয়ে থাকা বাঙালি, যাদের মধ্যে যারা আমেরিকায় আছেন, গাড়ির দরকার, তাদের জন্য এটা আমার 2 পয়সার মন্তব্য। যদি ভালো লাগে, যদি কাজে লাগে, তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, আমাকে মোটিভেট করবেন। আমার যা মনে আসবে আমি এইরকম চালিয়ে যাব। ভালো থাকবেন সবাই।